কিভাবে আমরা কি করে আমরা হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিব এবং কিভাবে আমরা একটা কোম্পানিতে নিজেদেরকে এস্টাবলিশ করব, এই পুরো বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করছি। সো প্রথমেই আমরা যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের একটি সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আমরা আসলে শুনতে চাই সবার কাছ থেকে এক এক করে। কাইন্ডলি আপনারা কে কোথা থেকে বলছেন এবং কে কি ধরনের কাজ করছেন বা কোন পেশাতে আছেন একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন। জি, আমার নাম মুখলেসুর রহমান। আমি হলো ঢাকা মিরপুর থেকে দেখছি। জি, আপনি বর্তমানে কোন পেশাতে আছেন? স্টুডেন্ট আছেন নাকি কোথাও চাকরি করছেন? জি, আমি পড়াশোনা শেষ করেছি, এখন চাকরি খুঁজছি আর কি। চাকরি করছেন, মানে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন বা কোথা থেকে পড়াশোনা করেছেন? জি, বিবিএ করেছি প্রাইম এশিয়া থেকে, আর মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর থেকে। এখন আপনি মূলত কোন সাবজেক্টে পড়াশোনা করেছিলেন? এইচআরে। এইচআর এ পড়াশোনা করেছেন। সো আপনি এখন পর্যন্ত কোথাও চাকরিতে জয়েন করেছেন নাকি একদমই ফ্রেশার আছেন এখনো? ফ্রেশার হিসেবে খুঁজতেছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ওকে, আমরা আসলে আজকে আহ, যে বিষয়টা জানবো মূলত হচ্ছে আমাদের বর্তমান যে কন্ডিশন, মানে আমরা যারা জয়েন করেছি মূলত প্রথমত হচ্ছে আমাদেরকে নিজেদের মধ্যে একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে হবে যে আমরা আহ, আসলে পড়াশোনা শেষ করেছি, কেউ হচ্ছে বিবিএ করেছি, কেউ অনার্স করেছি, কেউ মাস্টার্স করেছি, এমবিএ করেছি। প্রথমে আমাদেরকে নিজেদেরকে একটু যাচাই করতে হবে যে আমরা আসলে আহ, বর্তমানে আমাদের অবস্থা কি। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েছি, এটা হচ্ছে প্রথমত নিজেকে যাচাই করতে হবে যে আমাদের নিজেদের বর্তমান অবস্থা কি, মানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টটা করে নিতে হবে। আহ, পরবর্তীতে আমাদের যে বিষয়টি করতে হবে যে আমাদের হচ্ছে কেরিয়ারটা কিভাবে আমরা স্টার্ট করব, কেরিয়ারটা আমরা কোন দিকে নিয়ে যাব, যে আমাদের ফিউচার প্ল্যানিং কি। এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে আমাদেরকে একটা প্ল্যানিং করতে হবে। দেন হচ্ছে আমরা এই প্ল্যানিং গুলো কিভাবে করব, সেলফ অ্যাসেসমেন্ট কিভাবে করব, এবং আমরা কিভাবে একজন ক্যান্ডিডেট হিসেবে, নিউ ক্যান্ডিডেট হিসেবে কিভাবে আমরা কেরিয়ারের একটা গাইডলাইন তৈরি করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এরপর যেহেতু আমরা পড়াশোনা শেষ করেছি, আমরা এখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে একটি প্রফেশনাল সিভি লেখা। সো একটি প্রফেশনাল সিভি কিভাবে লিখতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা থাকছে। সিভি ভালো লিখতে পারা যায় তাহলে হচ্ছে আহ, অনেক, তো একটু কম কোয়ালিফিকেশন থাকলে বা একটু কম স্কিল থাকলে তারপর হচ্ছে ভালো একটা সিভি আপনাকে চাকরির ফার্স্ট স্টেপ, যেহেতু ওই স্টেপটাতে নিয়ে যাবে। তো রিক্রুটমেন্টের ফার্স্ট স্টেপে আপনাকে ভালো একটা সিভি লিখতে হবে, কাজেই হচ্ছে সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। সিভি লেখার যে ফরম্যাট, কোন প্রসিডিউরে আপনার সিভি লিখবেন, এবং হচ্ছে আমি আপনাদেরকে আজকে একটা খুবই ভালো মানের সিভি কিভাবে লিখতে হয় এটার একটা স্যাম্পল দেখাবো। কারণ আমাদের মধ্যে অনেকের মধ্যে হচ্ছে অনেক ভালো স্কিল আছে এবং আমাদের মধ্যে হচ্ছে আহ, আহ, আমাদের খুব ভালো রেজাল্ট আছে, আমাদের অনেক এক্সট্রা কারিকুলাম আছে। যদি আমরা প্রপারলি যে জবের জন্য যেরকম সিভি লেখা প্রয়োজন সেরকম সিভি যদি আমরা পারফেক্টলি না লিখতে পারি, তাহলে প্রথমত সিভিটা যখন এইচআর এর কাছে যাবে তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই সেখান শর্ট লিস্টেড করা হবে না। যারা ভালো সিভি লিখবেন, এইচআর মূলত যখন সিভিটা পায় তাদের হাতে, তখন তারা হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এক একটা সিভি দেখে দেখে, সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত এক একটি সিভি তারা হচ্ছে দেখে।
দেখে হচ্ছে সিদ্ধান্ত নেয় যে আসলে ওনাকে শর্ট লিস্টেড করা যায় কিনা। কাজেই একটি ভালো CV লেখা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তিনটি বিষয়। আহ, পরবর্তীতে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে ইন্টারভিউ। আমরা যখন CV সাবমিট করলাম তখন আমরা অবশ্যই একটা ইন্টারভিউ কল পাবো যদি ভালো হয়, বা যদি আমার যিনি আমাকে চাকরিদাতা তার সাথে যদি আমার সিভিটা ম্যাচ করে, আমার অ্যাক্টিভিটিস গুলো ম্যাচ করে, স্কিল ম্যাচ করে, তখন মূলত আমাকে একটা ইন্টারভিউর জন্য কল করা হবে। সো কিভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিব আমরা, এবং কি কি বিষয় প্র্যাকটিস করব ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য। কারণ ভালো ইন্টারভিউ যদি না দেয়া যায় তাহলে আমরা কোনোভাবেই আমাদের যে রিক্রুটমেন্টের প্রসেসটি আছে সেখানে আমরা কোনোভাবেই আহ, ভালো করতে পারবো না। সেক্ষেত্রে আহ, এই বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ যে ইন্টারভিউ কিভাবে দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার জন্য একটা প্রিপারেশন লাগবে, এবং ইন্টারভিউটা ভালো দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কাজী এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5-এ যে বিষয়টি থাকবে, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, স্কিল ডেভেলপমেন্ট ফর জব। মানে আপনি যে ধরনের চাকরি খুঁজছেন সেই চাকরির জন্য কিভাবে আপনারা মূলত হচ্ছে স্কিল তৈরি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন স্কিল প্রয়োজন আছে নতুন জবের জন্য, বা আমরা যদি কোথাও একটা জবে ঢুকি। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করব। এবং আহ, আমি আপনাদের সুবিধার্থে আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি, এখানে আসলে কোন কোন বিষয়গুলো হবে। দেন আমাদের আহ, চাকরির জন্য যখন আমরা নতুন একটা চাকরিতে যাব, তখন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আহ, মূলত হচ্ছে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন, আপনার কমিউনিকেশনটা কি হবে, প্রপার কমিউনিকেশনটা আপনি জানেন কিনা, এই বিষয়টা হচ্ছে পাবলিক স্পিকিং স্কিল। সো সো এই পাবলিক স্পিকিংটা আমরা কিভাবে শিখবো, বা কোনগুলো আমাদের জানতে হবে, কিভাবে কমিউনিকেশন করব, সেই বিষয়টিও আজকের ট্রেনিং এ থাকছে। দেন হচ্ছে কেরিয়ার অ্যাকশন প্ল্যান নিয়ে আমরা আলোচনা করছি, যে আমরা কিভাবে আমাদের কেরিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আহ, এই বিষয়গুলো হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে আলোচনা করব, এবং পরবর্তী লাস্টের দিকে আমরা কিভাবে আপনাদের যদি কোনো মতামত থাকে সেই বিষয়গুলো আমরা শুনবো ইনশাল্লাহ। সো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এরকম আর কোনো কিছু জানার আছে কিনা, বা আপনার কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় আমরা সবাই আমাদের বিষয়গুলো ধরতে পেরেছি, যেহেতু বিষয়গুলো সবারই জানা আছে, এবং আমরা সবাই যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। সো আমরা প্রথমেই আসছি যে বিষয়টি, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টে আমরা যে বিষয়গুলো শিখবো, আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছে। মানে জি জি, শুনতে মেসেজে হচ্ছে পাচ্ছি। সবাই রিপ্লাই দিচ্ছে আর কি। হ্যাঁ, জি জি, ঠিক আছে। সেলফ অ্যাসেসমেন্ট যে বিষয়টি আমরা সেটা নিয়ে আলোচনা করছি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই চিন্তা করি যে যখনই আমরা একটা চাকরি নিজেকে তৈরি করি, তখন আমরা পড়াশোনা যখন করি বা ছোটবেলা থেকে আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি হচ্ছে ব্যারিস্টার হব, আমি বিজনেসম্যান হব। সো আমাদেরকে আমরা যখন পড়াশোনা কন্টিনিউ করি তখনই আমাদের মধ্যে একটা প্ল্যান তৈরি হয়ে যায় যে আমরা আসলে ইন ফিউচারে, অনেকে প্ল্যানিং করে যে আমি পড়াশোনা শেষ করে বিজনেস করব, কারো ইচ্ছা থাকে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করব, কেউ প্ল্যানিং করে যে আমি HR এডমিনে কাজ করব। সো আমরা যখন এই প্ল্যানিং গুলি করি তখন আমাদের আসলে ভালোভাবে যদি আমরা প্রিপারেশন নিই তাহলে আমাদেরকে একটা সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। আচ্ছা, এই বিষয়টা কি? সেটা হচ্ছে
আমরা নিজের রেজাল্ট দেখব, যে আমরা আসলে কোথায় পড়াশোনা করেছি, আমাদের প্রিভিয়াস রেজাল্ট কি, আমাদের কমিউনিকেশন স্কিল কি, আমরা কি মানুষকে কনভিন্স করতে পারি কিনা, বা আমরা ইন্টারভিউ যে মানুষ দিচ্ছে সেই ইন্টারভিউ গুলোতে যে ধরনের কোশ্চেন হয় আমরা অনেক সময় সেগুলো শুনে থাকি, ছোট ভাই বড় ভাই বা এক্স কলিগ অনেকের কাছ থেকে আমরা জেনে থাকি, বা আমরা যখন দু একটা ইন্টারভিউ দিই তখন আসলে আমরা বুঝতে পারি যে আমাদের অবস্থাটা কোথায়। অনেক জায়গায় হচ্ছে রিটেন টেস্ট নেয়, অনেক জায়গায় হচ্ছে রিটেন টেস্ট নেওয়ার পরে ভাইবা নিচ্ছে, তারপরে হয়তো বা পরবর্তীতে আবার ডাকছে। সো আমরা যে সেলফ অ্যাসেসমেন্ট করব, এখানে আমরা মূলত আমাদের পড়াশোনা এবং আমাদের যে স্কিল আছে, একটা জবের জন্য যে স্কিল গুলো থাকে আমরা যেখানে অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাই এর মধ্যে কিন্তু জব রিকোয়ারমেন্ট গুলো দেয়া আছে, জব ডেসক্রিপশন দেয়া আছে। সো আমরা ওইটার সাথে যদি মিলাই যে আমি আজকে একটি এইচআর এর চাকরি খুঁজছি বা এডমিনের চাকরি খুঁজছি, সো তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি সেই সক্ষমতাগুলো বা সেই স্কিল গুলো আছে কিনা, এবং আমার সেই রেজাল্ট আছে কিনা। আমার সেই ইউনিভার্সিটি অনেক সময় চুজ করে দেয় যে এই ইউনিভার্সিটি গুলো নিবে, সেখানে আমার যোগ্যতা আছে কিনা, আমার বয়সটা কি সেরকম আছে কিনা, নাকি আমার বয়স বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। এভাবে হচ্ছে নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে যে নিজের বর্তমান অবস্থা কি। আমরা যখন নিজেকে এভাবে অ্যাসেসমেন্ট করব, আমরা যখন বিভিন্ন জব রিকোয়ারমেন্ট গুলো দেখব, আমরা সেগুলো পড়বো বা জানবো, বোঝার চেষ্টা করবো, তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই আহ, এই সেলফ অ্যাসেসমেন্টই করতে হবে। যখনই আমরা দেখবো যে আমার মধ্যে এই কোয়ালিফিকেশন আছে, আমার বয়স এত, আমার এক্সপিরিয়েন্স নাই, আমি ফ্রেশার, আবার কেউ আছে যে 1-2 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, তখন আমরা এই সেলফ অ্যাসেসমেন্টটি করার মাধ্যমে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করব। তো এই বিষয়টাতে সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের কেরিয়ারের শুরুতে অবশ্যই করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে সাবজেক্টে পড়াশোনা করেছি, আমি কি ঠিক ওই জায়গাতেই মানে ওই রিলেটেড জবটাই করতে চাই, নাকি আমি অন্য কোনো ধরনের চাকরিতে যেতে চাই। সে ফর এক্সাম্পল, আমরা দেখি যে অনেক সময় অনেকে ফিজিক্সে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, তারপরে হচ্ছে সে মূলত হচ্ছে সেলসে কাজ করছে। আহ, একজন মানুষ বিবিএমবিএ করেছে, সে ব্যাংকে চাকরি করছে, এটা অনেকে স্বাভাবিক ধরে। আবার অনেকে বিবিএমবিএ করে সে টেলিকমে চাকরি করছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এইচআর এডমিনে চাকরি করছে। এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ইংলিশে অনার্স মাস্টার্স করে সে হচ্ছে ব্যাংকে চাকরি করছে। এবং অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলোতে হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এ, ব্র্যান্ডিং এ কাজ করছে। সো এটাও আমাদেরকে রাইট সিস্টেমে এগিয়ে নিতে হবে, যে আমরা যে প্ল্যানটা করছি, যে জবে যাওয়ার জন্য চিন্তা করছি, এটা কি আসলে আমাদের লেভেলের মধ্যে আছে কিনা। সো এই সেলফ অ্যাসেসমেন্টটা করার পরে আমাদের যে ধাপটি আসবে সেটা হচ্ছে আমাদেরকে চাকরির জন্য আহ, যে একটা প্রপার গাইডলাইন, বা হচ্ছে আমরা যে কেরিয়ারের যে আমাদের একটা টার্গেট আছে বা একটা গোল আমরা অ্যাচিভ করতে চাই, সেই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে দ্বিতীয় বিষয়টা কেরিয়ার গাইডলাইন আমাদেরকে নিতে হবে। কেরিয়ার গাইডলাইন আমরা আসলে কিভাবে পেতে পারি বা কিভাবে এটা আমরা সেট করতে পারি। কেরিয়ার গাইডলাইন নেয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমাদের পরিচিত জন যারা আছেন। আহ, আমরা মূলত অনেক সময় নতুন অবস্থায় দেখা গেছে যে ইউনিভার্সিটির বড় ভাই থাকেন, তাদের কাছে যাই। আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আমাদের নিজেদের ভাই বোন থাকে, কাজিন থাকে, সো তাদের সাথে আমরা অনেক সময় আলোচনা করি। আর আরেকটা বিষয় দেখা যায় যে উইলিংলি অনেক বাবা মা, অনেক ভাই বোন, অনেক কাজিন আছেন, তাদের পরিবারের ছোট সদস্যদের বা নতুন যারা হচ্ছে চাকরি খুঁজছেন তাদেরকে কিন্তু গাইডলাইন দেন, মানে নিজে নিজে বা সাজেস্ট করেন। সো এরকম গাইডলাইন কিন্তু আমাদেরকে নিতে হবে, যে আমরা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা যে চাকরিতে যেতে চাচ্ছি সেরকম আমাদের একটা প্রপার গাইডলাইন নিতে হবে, যে আমরা কিভাবে কোথাও সিভি জমা দিব, কিভাবে আমার সিভিটা লিখবো, আমার কি কি স্কিল জানা প্রয়োজন, শেখা প্রয়োজন, এবং কিভাবে আমি ইন্টারভিউটা ফেস করব।
ইন্টারভিউর কোশ্চেন গুলো আমার জানতে হবে, শিখতে হবে। তো এরকম একটা প্রপার গাইডলাইনও কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো যেটা হয়, অনেকেই আছেন যারা হচ্ছে পড়াশোনা অবস্থায় এই বিষয়গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেন। তারা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন বাড়ান, এবং তাদের একটা কমিউনিটি তৈরি হয়। তখন হচ্ছে তারা এই বিষয়গুলোতে ভালো করতে পারে। কাজেই আহ, যে আমাদের কেরিয়ারের একটা নির্দিষ্ট গাইডলাইন আমাদের অবশ্যই সেট করতে হবে। সেটা মানুষের কাছ থেকে শুনে হোক, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, বড় ভাই ছোট ভাই ভাই বোনদের কাছ থেকে শুনে হোক। সো আমাদের কেরিয়ারের একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টিকে খুব বেশি প্রায়োরিটি দেই, যে যে কোনো একটি চাকরিতে ঢোকার জন্য প্রথম যে উইন্ডো সেটা হচ্ছে একটি ভালো সিভি তৈরি করা। পারফেক্ট একটি সিভি তৈরি করা হচ্ছে পারফেক্ট সিভি তৈরি করাই আপনার চাকরিতে জয়েন করার প্রথম ধাপ। সো পারফেক্টলি সিভি আমরা কিভাবে লিখবো, এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করছি। আমরা দেখ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করেছেন ইতিমধ্যে। যদি আপনারা কেউ কিছু বলতে চান আমাদেরকে অবশ্যই বলতে পারেন, মেসেজ করতে পারেন। যদি কারো কোনো কিছু জানার বা বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন। ওকে, আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে একটি পারফেক্ট সিভি কিভাবে লিখতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জি, আপনারা চাইলে এই বিষয়টি নোট করতে পারেন যে আমরা কিভাবে একটি পারফেক্ট সিভি লিখবো। আমরা প্রথমেই সিভি তে যখন আসি, তখন বিশেষ করে যারা এক্সপিরিয়েন্সড পার্সন, আমি এরকমও দেখেছি যে 5 থেকে 6 পাতা, 10 পাতা, 8 পাতা সিভি অনেকে লিখছে। বাট অ্যাজ এ এইচআর প্রফেশনাল, আমি যে বিষয়টি আমরা যেটা লক্ষ্য করি বা হচ্ছে কোম্পানির যারা ওনার আছেন বা অনেকেই যারা সিভি গুলো দেখেন, তারা প্রথমে যে বিষয়টা দেখেন যে তার কি কি স্কিল আছে, এবং সে হচ্ছে কোন লোকেশনে থাকেন, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তার রেজাল্ট কি, এবং তিনি হচ্ছে আহ, কি ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে বা কোন কোন কোম্পানিতে চাকরি করেছেন, যারা এক্সপিরিয়েন্স পার্সন আছেন। আর ফ্রেশার যারা আছেন, তাদের যে বিষয়টা দেখা হয় যে আহ, তাদের মূলত হচ্ছে তাদের যে এক্সট্রা কারিকুলাম থাকে সেগুলো হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো আপনারা চাইলে নোট করতে পারেন। আমরা প্রথমেই একটি পারফেক্ট সিভি যখন আলোচনা করি, তখন হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি।
জি, একটি পারফেক্ট সিভি লেখার জন্য প্রথমত আমরা যেটা অনেকে প্রফেশনাল সামারি এরকম একটা বিষয় নিয়ে আসি একদম প্রথম দিকেই। তো এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ না। আহ, যতটা না গুরুত্বপূর্ণ আপনার যে কোর স্কিল গুলো আছে। সো আমরা প্রফেশনাল সামারি আছে অনেকেই বিশাল বড় একটা প্রফেশনাল সামারি লিখে রাখি। এটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না। এটা আপনি চাইলে 2 থেকে আড়াই লাইন, সর্বোচ্চ 2 থেকে আড়াই লাইন যদি শর্টকাটে লিখেন তাহলে সবচেয়ে বেস্ট যারা লিখতে চান। আর ফ্রেশার যারা আছেন তাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমেই সিভিতে উপরে হচ্ছে নাম লিখবো, ডানে অথবা বামে। আমরা সবসময় চেষ্টা করবো যে বামের দিকে আমাদের নিজেদের নামটা বড় করে লিখার জন্য। এবং এর পরে কেউ আছে যে সেলস প্রফেশনাল, কেউ আছে মার্কেটিং প্রফেশনাল, কেউ আছে এইচআর এডমিন প্রফেশনাল। সো আমরা আমাদের এই প্রফেশন গুলো নিয়ে আসবো। এবং অনেকেই দেখা যায় যে তার সিভির মধ্যে ফুল অ্যাড্রেস লিখে এখানে গ্রাম, ভিলেজ, এটা হাউস, এটা রোড নাম্বার এত, ফ্ল্যাট নাম্বার এত, ফ্লোর নাম্বার, বিশাল বড় একটা মানে অ্যাড্রেসের জায়গায় লেখা শুরু করে। তো আসলে যে বিষয়টা সেটা নিয়ে আমি বলছি। পারফেক্টলি সিভি লেখার জন্য প্রথমে আপনার নাম লিখতে হবে। দেন আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে এক্সপিরিয়েন্স সেই প্রফেশনালটা এখানে লিখতে হবে। এরপরে আপনি জাস্ট লিখবেন যে আপনি যদি উত্তরা থাকেন উত্তরা ঢাকা, আপনি যদি মিরপুরে থাকেন মিরপুর ঢাকা, এভাবে লিখে হচ্ছে আপনি আহ, শেষ করে দিবেন। দেন এরপরে আপনি একটা এন্টার দিয়ে আপনার ফোন নাম্বারটা লিখবেন। ফোন নাম্বারটা একটু সুন্দরভাবে একটু স্মার্টলি লিখতে হবে। আর ফোন নাম্বারটা লিখার পরে সেটাকে আপনি যদি ধরুন একটা সিভি আপনি 11-এ লিখতেছেন, তখন ওই ফোন নাম্বারটা হচ্ছে আপনি 12-এ করে দিবেন, পাশাপাশি সেটাকে বোল্ড করে দিবেন। এবং আপনি নাম্বারটা লেখার সময় কিছু প্রেজেন্টেশনের বিষয় আছে। ধরুন আপনি একটা নাম্বার লিখছেন 01712, এটা দেওয়ার পরে আপনি একটা হাইফেন অথবা একটা স্পেস দিতে পারেন। আহ, দিয়ে হচ্ছে আপনি নাম্বারগুলো দিবেন। তাহলে আপনার নাম্বারটা ডায়াল করাও সহজ হবে, ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। সো এগুলো গুরুত্ব। এরপরে নিচে আপনি ইমেল আইডি এবং হচ্ছে আপনার ইমেল আইডি লিখার পর আপনি নিচে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দিতে পারেন। সো এখানে প্রথমে নাম আসবে, তারপর হচ্ছে আপনি কি বিষয়ে প্রফেশনাল, দেন হচ্ছে আপনার আপনার এরিয়া, যে বাসার অ্যাড্রেস আছে সেটা লিখবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কডইন প্রোফাইল। সো এই বিষয়গুলো হচ্ছে প্রথম ধাপ। আমরা পারফেক্ট সিভি লেখার বিষয় নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে এক প্রথম ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা যে বিষয়টি নিয়ে আসবো, প্রফেশনাল সামারি যদি কেউ লিখতে চান লিখবেন। দ্বিতীয় বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যে কোর স্কিল গুলো আছে এই বিষয়টা লিখতে হবে। আচ্ছা, কোর স্কিল গুলো লেখার ক্ষেত্রে যে প্রসেসটি ফলো করবেন, যে আপনি কোর স্কিল, কোর রনি কম্পিটেন্স। স্যার, জি। আপনি কি কাইন্ডলি ধরেন একটা স্ট্যান্ডার্ড সিভি কি শেয়ার করতে পারবেন অডিয়েন্সের জন্য? তাহলে জি, কত পারবো। ভালো হতো। হ্যাঁ, পারবো। কাইন্ডলি। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, শিওর। জি, স্ক্রিন শেয়ার করা হয়েছে, আপনাকে দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদেরকে একটি সিভি দেখাচ্ছি। এই সিভিটি আসলে আমি আহ, এখানে নাম, ফোন নাম্বার গুলো একটু হাইড করে রেখেছিলাম। সো আপনার
প্রথমেই যেটা করবেন, নামটি লিখবেন আর এই পাশে হচ্ছে আপনার ইমেজটা ইউজ করবেন, আপনার একটা রিসেন্ট ছবি ইউজ করবেন। দেন হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনি কোন বিষয়ে প্রফেশনাল সেটা লিখবেন। দেন হচ্ছে মিরপুর, ঢাকা। দেন আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো লিখবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমরা এরপরে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে প্রফেশনাল সামারি, এটা হচ্ছে আমরা 2 থেকে 2.5 লাইনে লিখবো। এটা বেশি ইম্পর্টেন্ট না। তো হচ্ছে আমরা পরবর্তীতে বলছিলাম যে কোর কম্পিটেন্স গুলো নিয়ে কথা বলছিলাম, যে একটা মানুষের যে কোর স্কিল গুলো আছে সেই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে হাইলাইট করতে হবে, যে আমার আসলে স্কিল কি আছে। যেমন আমরা এখানে যে সিভিটি দেখতে পাচ্ছি যে এটা এটা এইচআর রিলেটেড হচ্ছে সিভি। তো উনি হচ্ছেন একজন এইচআর প্রফেশনাল। কাজী উনি এইচআর এর যে কাজগুলো পারেন বা যে কাজগুলো উনি জানেন, সেই কাজগুলো হচ্ছে এখানে বলা আছে। যেমন হচ্ছে আমরা এইচআর বলতে যেটা যে বিষয়গুলো বুঝি, যেমন হচ্ছে তারা স্যালারি দেয়, এইচআর স্যালারি ডিসবার্সমেন্ট করে। সো পেরোলের যেই কাজটা আছে সেটা হচ্ছে এইচআর করে। দেন হচ্ছে আহ, আমি সহজভাবে যদি বলি যে হচ্ছে যেমন এইচআর এর আন্ডারে আরো একটা বিষয় আছে যে যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করে। দেন হচ্ছে এইচআর ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেকের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, ভেন্ডরকে সাপোর্ট দেওয়ার কাজগুলো করে। লেবার ল তারা নিয়ে কাজ করে, লেবার ল তারা তো খুব ভালো জানে। সো এই বিষয়গুলো হাইলাইট করা। দেন হচ্ছে একটা মানুষের যে কেপিআই আছে সেটা হচ্ছে ট্র্যাক করে। তাদের কেপিআই, প্রত্যেকটা এমপ্লয়ির যে কি 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 ধরনের কেপিআই আছে সেই বিষয়গুলো আপনি যদি নিয়ে কাজ করেন বা জেনে থাকেন সেটাকে হাইলাইট করবেন। একজন এইচআর প্রফেশনাল হিসেবে যদি আপনি জব পোস্টিং নিয়ে কাজ করেন, কিভাবে বিভিন্ন জব, যেমন হচ্ছে যারা রিক্রুটমেন্ট নিয়ে কাজ করে তারা হচ্ছে বিভিন্ন জব পোস্ট গুলো লিখে, জব কন্টেন্ট গুলো লিখে। সো আপনি যদি এই বিষয়ে বেশি প্রফেশনাল হয়ে থাকেন, আপনি জব কন্টেন্ট লিখেন, সেই বিষয়টা এখানে হাইলাইট করা। অনেকে আছে শুধু এইচআর এর পেরোল নিয়ে কাজ করে, তারা হচ্ছে এই পেরোলের কি কি কাজ পারেন, আপনি কোন সফটওয়্যার ইউজ করেছেন, এই বিষয়গুলো। আবার অনেকে আছে যে কাস্টমার সার্ভিসে কাজ করে, তারা হচ্ছে কাস্টমার সার্ভিসের যে স্কিল গুলো আছে সেগুলো মূলত এখানে নিয়ে আসবেন। কাজী আপনার যে কি কি স্কিল আছে সহজ ভাষায় আপনি এই স্কিল গুলো লিখবেন। লিখার পরে সেটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটিতে আমরা যদি আমাদের স্কিল গুলো লিখে দিই এবং তাকে যদি আমরা বলি যে এটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য প্রফেশনাল ওয়েতে, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে খুব ভালো একটা সাপোর্ট নিতে পারি। কাজেই কোর স্কিল গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে খুব ভালোভাবে হাইলাইট করতে হবে। ঠিক আছে, আমরা এই বিষয়টি বলছিলাম। দেন হচ্ছে আমরা এটা 2 নাম্বার গেল স্কিল। নাম্বার 3 হচ্ছে যে এক্সপিরিয়েন্স। আমাদের আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে লিখতে হবে, উপস্থাপন করতে হবে। সো এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা অনেকেই আছি যে আমাদের যে কোম্পানিতে কাজ করি সেটা লিখি। তারপরে আমি কিছু মিস্টেকও বলছি, পাশাপাশি পারফেক্ট ওয়ে যেটা সেটা বলছি। আহ, এবং হচ্ছে প্রচুর পরিমাণ যে তার অ্যাক্টিভিটিস ছিল সবগুলো বিশদভাবে এখানে লেখা হয়। তো এক্সপিরিয়েন্সের জায়গায় মূলত আপনি যখন এই বিষয়টা নিয়ে আসবেন তখন প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখে দেন আপনার প্রথম যে ডেজিগনেশনটা আছে সেটা সুন্দর করে লিখতে হবে। যেমন ইনি এখানে আছেন, ইনি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ এইচআর এন্ড এডমিন। অনেকে আছে শুধু এইচআর এর কাজ করে, অনেকে আছে এডমিন এর কাজ করে, তারা এভাবে সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ম্যানেজার, জুনিয়র এক্সিকিউটিভ, এইচআর, এডমিন, এই বিষয়গুলো লিখবেন। দেন হচ্ছে কোম্পানির নাম লিখতে হবে। আচ্ছা, কোম্পানির নাম লেখার সময় আমরা অবশ্যই যদি কোনো গ্রুপের আন্ডারে হয় তাহলে সেটা গ্রুপ মেনশন করে দিব, এবং শর্টকাটে আমরা ওখানে হচ্ছে যে লোকেশন, আমাদের যে ওয়ার্ক প্লেস ছিল সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে মেনশন করে দিব। এবং আমরা আহ, এখানে আমি একটু কারেকশন করতে চাই। এখানে লেখা আছে যে 2022 to 2024, শুধু এরকম না লিখে আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে। যখন আমরা এক্সপিরিয়েন্সের ডিউরেশনটা দিব এখানে আমরা হচ্ছে ডিউরেশন শব্দটা লিখবো, ওয়ার্ডটা লিখবো। ডিউরেশন লিখে দেন হচ্ছে আমরা
আমাদের সিভিটাতে আমরা মাস সহ যে কোন মান্থ থেকে কোন মান্থে, ধরুন হচ্ছে 2022-এর আমি এপ্রিল থেকে স্টার্ট করেছি, তাহলে আমরা লিখবো এপ্রিল 2022 টু ডিসেম্বর 2024 ডিউরেশন লিখার পরে এটা লিখবো, এবং সামনে দিয়ে আমরা যেটা করব একটা ব্র্যাকেট দিয়ে, ধরুন আপনি 2 বছর 6 মাস কাজ করেছেন, সেক্ষেত্রে 2 years 6 month এটা ব্র্যাকেটে আমরা লিখবো। তাহলে একজন এইচআর প্রফেশনাল যখন আপনার সিভিটা দেখবে, তখন উনি বুঝবে যে উনি হচ্ছে গাজী টায়ারে কাজ করেছেন, এবং গাজী টায়ারে উনি 2.5 বছর কাজ করেছেন। সো এখানে কিন্তু 2022 থেকে 2024 যখন লেখা হলো, বিষয়টা কিন্তু ক্লিয়ার বোঝা যায় না। কাজী এইচআর কে ওয়াচ করে আপনার সিভিটা উপস্থাপন করার জন্য আপনাকে ডিউরেশন ওয়ার্ডটি ব্যবহার করতে হবে, এবং সেখানে আপনি 2022-এর কোন মাস থেকে স্টার্ট করেছেন এবং কোন মাসে যে আপনি শেষ করেছেন, সেখানে টোটাল নাম্বার অফ ইয়ার্স এবং নাম্বার অফ মান্থ, এই দুইটা বিষয় অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। কাজী প্রফেশনাল এক্সপিরিয়েন্সের বিষয়টি যখন আসবে, তখন আপনাকে আপনার ডেজিগনেশন এবং কোম্পানির নাম, লোকেশন, পাশাপাশি ডিউরেশন, সেগুলো অবশ্যই লিখতে হবে। পরবর্তীতে ওই কোম্পানিতে আপনার যেই রোলগুলো ছিল, যেমন এখানে হচ্ছে অনেকগুলো রোল লেখা হয়েছে, যেহেতু আমরা প্রথমে আমরা স্কিল গুলো দেখিয়েছি। স্কিলে হচ্ছে 6টা, 7টা, 8টা, 10টা, 12টা পর্যন্ত হতে পারে। কমপক্ষে 6টা স্কিল যদি থাকে তাহলে সবচেয়ে ভালো। অনেকেই 3টা 4টা ইউজ করে, এটা আসলে ওরকম পারফেক্ট না। কাজী স্কিল লেখার ক্ষেত্রে 6 থেকে 8টা, 10টা, সর্বোচ্চ 12টা স্কিল যদি আমরা শেয়ার করি, এটাই পারফেক্ট। এর বেশি আর লেখার প্রয়োজনীয়তা নেই। যখন আপনি কাজ করবেন, যখন আপনি ইন্টারভিউ দিবেন, তখন এই রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে, ডেফিনেটলি সেখানে ইন্টারভিউ বোর্ডে আপনার কাছ থেকে জেনে নিবে। কাজী এই স্কিলগুলোর পরে যখন আমরা এক্সপিরিয়েন্স লিখবো, এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় আমাদের যে বেসিক কাজগুলো ছিল, আমরা কি কি ম্যানেজ করতাম এইচআর প্রফেশনাল হিসেবে, আমরা সেখানে এমপ্লয়ীদের পার্সোনাল ফাইল মেনটেন করি, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স মেনটেন করি, দেন হচ্ছে আমরা রিক্রুটমেন্ট প্রসেস করি, এবং পারফেক্ট সিভি লেখার সময় আমরা যেটা আগে দেখতাম যে একজন মানুষ এইচআর প্রফেশনাল, সে হচ্ছে রিক্রুটমেন্টে কাজ করে। তো রিক্রুটমেন্টের আপনি কতগুলো জব পোস্ট করেছেন আপনার লাইফে, ধরুন আপনি 300 জব পোস্ট করেছেন বা জব কন্টেন্ট লিখেছেন, এখানে আপনি 300 এক্স্যাক্টলি লিখবেন যে আমি 300-র বেশি জব কন্টেন্ট লিখেছি, বিভিন্ন পজিশনের জন্য জব কন্টেন্ট লিখেছি। আপনি প্রায় 200-এর মতো আপনি ইন্টারভিউ নিয়েছেন, এবং আপনি প্রায় 2000-এর বেশি সিভি স্ক্রিনিং করেছেন বা শর্ট লিস্টেড করেছেন। সো এভাবে হচ্ছে আপনার যে ওই কোম্পানিতে কাজ করেছেন, সেখানে হচ্ছে আমরা রিসেন্টলি যে বিষয়টা শুনি, সিভিতে এটিএস এর একটা কথা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেকে আলোচনা করছে। বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে যখন সিভি দেখা হয়, তখন মূলত হচ্ছে তারা এটিএস ফ্রেন্ডলি সিভি বলে। এটিএস ফ্রেন্ডলি সিভি মানে হচ্ছে, এখন বর্তমানে কিছু সফটওয়্যার আছে, যেই সফটওয়্যার গুলো দিয়ে একটা সিভি মূলত চেক করা হয় যে আসলে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, সেই সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত ওনার সিভিটা আছে কিনা। কাজেই এটিএস ফ্রেন্ডলি সিভি লেখার জন্য আপনাকে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ধরুন আপনি কত সংখ্যা, এখানে কাউন্টিং বিষয়টা দেখবে যে একটা মানুষ কতগুলো সিভি দেখেছে, কতগুলো জব কন্টেন্ট লিখেছে, উনি হচ্ছে কয়টা ইন্টারভিউ নিয়েছে, এই বিষয়গুলো চেক করা হয়। তো আমাদেরকে এই কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। পেরোল একটা কিওয়ার্ড, পেরোল কিওয়ার্ডটি ইউজ করতে হবে। রিক্রুটমেন্টে আমরা ইন্টারভিউর যে বিষয়টি আছে সেটি আমরা লিখব। দেন হচ্ছে আমরা যদি রিক্রুটমেন্টে ট্রেনিং, এইচআর এর কাজের মধ্যে ট্রেনিং একটা বড় পার্ট, ট্রেনিং নিয়ে যদি আমরা কাজ করি, সো আমরা কি কি ধরনের ট্রেনিং করিয়েছি এবং কতগুলো ট্রেনিং করেছি,
এই কিওয়ার্ড গুলো অবশ্যই আপনার সিভিতে থাকতে হবে। তো আমরা আশা করছি যে এক্সপিরিয়েন্স লেখার বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই সিভির ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে আমরা একটি লাইন লেখার মাঝখানে এই যে এখানে কিছু বিষয় হাইলাইট করে দেওয়া হয়েছে, যেমন আহ, দেখুন এখানে লেবার লস, হ্যাঁ, এটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে। তারপরে রিক্রুটমেন্ট শব্দটা হাইলাইট করে দিতে পারেন। এইচআর রিলেটেড, যেহেতু এখানে একজন প্রফেশনাল আছেন সেজন্য বলছি। সো আপনার সেক্টরে যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ডেফিনেটলি আপনি হাইলাইট করবেন। যারা সেলস এন্ড মার্কেটিং এ কাজ করছেন, সেলস এন্ড মার্কেটিং এর বিষয়গুলো, ব্র্যান্ডিং এর বিষয়গুলো আপনারা অবশ্যই হাইলাইট করবেন। তারপর অনেকে পার্সোনাল ফাইল মেনটেন করছেন, সেগুলো অবশ্যই লিখবেন। ট্রেনিং ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে যারা কাজ করেন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কিওয়ার্ড গুলো হাইলাইট করে দিবেন। কাজেই আমি আরেকবার রিক্যাপ করছি যে একটি প্রফেশনাল সিভির মধ্যে কিভাবে আমরা এক্সপিরিয়েন্সটা লিখবো সেই বিষয়টা আমি বলছিলাম। প্রথমে প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই, অনেকে এগুলোর নিচে দাগ দেয়, তারপর হচ্ছে কালারিং করে নেয়। সো আপনি আহ, আহ, কিছু টেমপ্লেট আছে সুন্দর, সো এগুলো ফলো করতে পারেন। করে এখানে কালারফুল আপনি করতে পারেন চাইলে, অথবা এরকম ব্ল্যাক হোয়াইট হলেও কোনো সমস্যা নেই, বাট কালারিং করলে যেটা হয় একটু চোখে লাগে। পাশাপাশি কোন ডেজিগনেশনে কাজ করেছেন, কোন কোম্পানিতে কাজ করছেন, এবং সেটার লোকেশনটা কোথায় একসাথে লিখে দিবেন। এবং এখানে ডিউরেশন বলে একটা কথা হবে, ডিউরেশন। সো ডিউরেশনটা আমরা অবশ্যই অ্যাড করে নিব। এবং ডিউরেশনের ক্ষেত্রে আমি যেটা বলেছি, কোন মাসে জয়েন করেছেন, এখানে আপনার জানুয়ারি মাসের 30 তারিখ জয়েন করেছেন, 20 তারিখ জয়েন করেছেন, এই ডেটটা বড় ইম্পর্টেন্ট না। বাট আপনি জানুয়ারি 2022 থেকে এপ্রিল 2024 পর্যন্ত কাজ করেছেন। কাজে এখানে ডিউরেশন লেখার পরে আপনি জানুয়ারি 2022 টু এপ্রিল 2024 লিখে হচ্ছে এখানে ব্র্যাকেটের ডিউরেশনটা লিখে দিবেন, যে 2 ইয়ার্স 3 মান্থ এরকম লিখে দিবেন। তাহলে এটা এইচআর এর কাছে সহজেই বোধগম্য হবে যে উনি গাজী টায়ারে বা গাজী গ্রুপে উনি 2 বছর 4 মাস কাজ করেছেন। সো আশা করছি আপনারা এই বিষয়টি ধরতে পেরেছেন। এই পর্যন্ত কি আপনাদের কোনো কারো কোনো কোয়ারি আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আসলে আপনারা সবাই বুঝেছেন আমার কথাগুলো, সহজভাবেই আপনারা ধরতে পেরেছেন। কাজেই আমরা সিভির যে বিষয়গুলো বলছিলাম, যে প্রফেশনাল সিভি রাইটিং এর জন্য প্রথমে উপরে কিভাবে নেম অ্যাড্রেসিং করব সেটা। নাম্বার 2 হচ্ছে আমাদের কোর স্কিল, কোর কম্পিটেন্স গুলো লিখবো। নাম্বার 3 হচ্ছে আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো লিখবো। এই 3টা বিষয় গেল। এর পরবর্তীতে যে বিষয়টা আসে, যে আমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই বিষয়টা আমরা নিয়ে আসবো। সো এডুকেশন যখন আমরা লিখবো তখনও আমরা খুব সহজেই, আচ্ছা আরেকটা বিষয় আমি একটু এখানে বলি, যে যখন আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্স গুলো লিখবেন, এটা সবাই আমরা জানি, তারপর আমি আরেকবার বলছি, এক্সপিরিয়েন্স লেখার সময় আমি সর্বশেষ যেই কোম্পানিতে চাকরি করেছি বা কাজ করছি সেটা হচ্ছে একদম উপরে থাকবে। ধরুন আমি বর্তমানে সে ফর এক্সাম্পল টোটাল গ্রুপে কাজ করছি, সো আমি উপরে টোটাল গ্রুপটা রাখবো। এর আগে আমি গ্রামীণ ফোনে কাজ করেছি, আমি সেটাকে নিচে নিয়ে আসবো। সো এইভাবে আমরা পর্যায়ক্রমে জিনিসগুলো মেনটেন করবো। সো আমরা যখন ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিফিকেশনটা যখন লিখবো, তখনও কিন্তু আমরা এভাবে, যে আমাদের যে সর্বোচ্চ, আমাদের যে ম্যাক্সিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনারা অবশ্যই স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছেন।
সো আমরা প্রথমেই যেটা করব যে আমাদের যদি মাস্টার্স থাকে, মাস্টার্সটা আমরা সবচেয়ে উপরে নিয়ে আসব। যদি আমাদের ম্যাক্সিমাম বিবিএ এমবিএ যদি আমাদের দুইটাই করা থাকে তাহলে এমবিএটা সবার উপরে নিয়ে আসবো, এবং বিবিএটা তার নিচে থাকবে। তার তার নিচে হায়ার সেকেন্ডারি এইচএসসি, এবং একদম নিচের দিকে থাকবে হচ্ছে এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সো এটা লেখার সময়ও আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। প্রথমে এডুকেশনাল এক্সপিরিয়েন্স লেখার সময় আমাদেরকে প্রথমে সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে ডিগ্রি লিখতে হবে, এবং ডিগ্রিটা আমরা কোন বিষয়ের উপর নিয়েছি। হিউম্যান রিসোর্স, ইংলিশে অনার্স করেছি, ইংলিশে মাস্টার্স করেছি, তারপর হচ্ছে ম্যানেজমেন্টে পড়েছি, ব্যাংকিং ইন্স্যুরেন্সে পড়েছি, ফিনান্সে পড়েছি, ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছি। এই বিষয়টা আমাদেরকে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আমরা যেই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি বা যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, ওই ইউনিভার্সিটি এবং ওই ইনস্টিটিউটের নামগুলো আমাদেরকে লিখতে হবে। এরপরে সেটা লেখার পরে আমরা অনেকেই যেটা হয় ইউনিভার্সিটির নাম লেখার সময়, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো বা অনেকে অনেক জায়গা থেকে করেন, সেটা হচ্ছে অনেকে চিনে না। যে কারণে আহ, আহ, এখানে যদি আপনি ইউনিভার্সিটি লেখার পরে ঢাকা, বা হচ্ছে যদি আপনার ইউনিভার্সিটিটা বসুন্ধরা হয় বসুন্ধরা ঢাকা, যদি আপনার ইউনিভার্সিটি আহ মিরপুরে হয় মিরপুর ঢাকা, এরকম ভাবে আপনি চাইলে লিখতে পারেন। এটা না লিখলেও সমস্যা নেই, বাট এটা লিখলে সুন্দর হয় অনেক। এবং পরবর্তীতে এরপরে আপনি আরেকবার এন্টার দিয়ে বা নিচে গিয়ে হচ্ছে আপনার অবশ্যই সিজিপিএ বা রেজাল্টটা লিখবেন। আবার অনেকে দেখা যায় যে উনি কোন বছর কোন ইয়ারে পাশ করেছেন সেটা হচ্ছে লিখছেন না, এবং রেজাল্ট লিখছেন না। এগুলো আসলে পারফেক্ট ওয়ে না। তো যখন আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, ধরুন আপনার 5 থেকে 10 বছর, 10 বছর, 8 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, মোর দেন 10 ইয়ার্স, 8 ইয়ার্স, তখন আপনার সিজিপিএ বা রেজাল্টটা হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না। বাট এটা লিখলে ভালো। আমি এখানে যে সিভিটি দেখাচ্ছি ওনার মোর দেন 7-8 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যেখানে যেখানে এই জন্য হচ্ছে উনি এখানে তার রেজাল্টটা হচ্ছে উল্লেখ করেননি। কাজেই কিছু কিছু বিষয় আছে যে আমরা কোন জায়গায় রেজাল্ট মূলত হচ্ছে লিখবো। যেমন যদি আমরা কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে অ্যাপ্লাই করি বা কোনো ব্যাংকে অ্যাপ্লাই করি, যেমন জব রিকোয়ারমেন্টে তাদের এখানে আসলে রেজাল্টটা উল্লেখ করে দেয়া থাকে যে আহ, আহ, ওখানে রিকোয়ারমেন্টই দেয়া থাকে যে 3.5, 3.4, 3.2 এরকম লেখা থাকে। যদি ওরকম লেখা থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা মেনটেন করতে হবে। যদি লেখা না থাকে তাহলেও মেনটেন করতে হবে, বাট না দেয়াটা হচ্ছে অনেকটা এখানে একটু মানে অনেকে এটা পছন্দ করছেন না। কাজে আপনি প্রথমেই হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে ডিগ্রিটা আছে সেটা লিখবেন, আপনি কোন সাবজেক্টে নিয়েছেন সেটা লিখবেন, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম লিখবেন, দেন লোকেশন, পাশাপাশি আপনার সিজিপিএ কত ছিল, 4-এ কত ছিল বা 5-এ কত ছিল সেগুলো হচ্ছে লিখবেন। এভাবে প্রথমে একদম সর্বোচ্চ ডিগ্রি যেটা সেটা উপরে থাকবে, এমবিএ, তারপরে নিচে বিবিএ, এইচএসসি, এসএসসি, এভাবে লিখতে হবে। সো এই 4টি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে যদি আপনার এক্সট্রা কোনো আহ, আরেকটা বিষয় আছে, আহ, যেটা হচ্ছে ট্রেনিং। ধরুন একই পোস্টের মধ্যে 2 জন আবেদন করেছেন বা 3 জন আবেদন করেছেন, সবাই এমবিএ করা, বিবিএমবিএ করা, এবং কারোরই কোনো এক্সপিরিয়েন্স নাই। বাট একজন মানুষ আছে যিনি হচ্ছে যার হচ্ছে সার্টিফিকেশন আছে, তিনি 2 থেকে 3টা কোর্স করেছেন, লেবার ল কোর্স করেছেন, বা হচ্ছে রিক্রুটমেন্টের ট্রেনিং করেছেন, বা তার হচ্ছে স্পেশাল কিছু স্কিল আছে। যেমন হচ্ছে ধরুন যারা এইচআর এ কাজ করে তাদেরকে অনেক সময় রিক্রুটমেন্ট লিখতে হয়, তো কেউ যদি পাওয়ার পয়েন্টের কাজ জানে, গ্রাফিক্স এর কাজ জানে, সে কিন্তু তার জব পোস্টটা করার সময় খুবই সুন্দর করে একটা জব কন্টেন্টের সাথে একটা ছোট গ্রাফিক্স ডিজাইন দিয়ে যখন পোস্ট করে, আমরা বিশেষ করে রিসেন্টলি যেটা দেখছি যে অনেকে সোশ্যাল মিডিয়া থেকে জবের জব জব পোস্ট দেখে বেশি, যেমন বিডি জবস থেকেও অনেক সময় পাওয়া যায়। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে মূলত অনেকগুলো জব পোস্টিং হয় এবং অনেকগুলো জব গ্রুপ আছে,
যেখান থেকে আপনি রিক্রুটমেন্ট চাইলে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে থাকতে পারেন। সো আমাদেরকে অবশ্যই এই প্রসেসগুলো ফলো করার জন্য অবশ্যই ট্রেনিং যে বিষয়টা, ছোটখাটো আমাদেরকে কিছু ট্রেনিং করতে হবে এবং ট্রেনিং এর বিষয়গুলো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সো আমরা যে বিষয়টি বলছিলাম, নেম অ্যাড্রেস একটা বিষয়, দ্বিতীয় হচ্ছে আমাদের যে স্কিল গুলো আছে, কোর কম্পিটেন্স গুলো আছে, সেগুলো লিখতে হবে। 3 নাম্বার আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স লিখতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে লিখতে হবে। নাম্বার 5 হচ্ছে ট্রেনিং, আমরা কি কি ধরনের ট্রেনিং করেছি, ট্রেনিং বা সার্টিফিকেশন আমাদের কি কি আছে। এই 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে অনেকে পার্সোনাল ইনফরমেশন লিখে এবং নিচে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, দেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের একদম ফুল অ্যাড্রেসটি লিখেন। সো এই বিষয়গুলো তখন আমরা নিয়ে আসি। কাজে এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এই পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু এখন আমাদের ভালো সিভি লিখে ফেললাম, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে কেরিয়ার, আমরা সেলফ অ্যাসেসমেন্টের পরে একটা গাইডলাইন নিব। তো আমরা এই পর্যায়ে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করছি, এটা গুরুত্বপূর্ণ, যে কোন কোন জায়গা থেকে আমরা আবেদন করতে পারি বিভিন্ন চাকরির, সেই যে প্ল্যাটফর্ম গুলো আছে সেটা নিয়ে বলছি। কোন কোন জায়গা থেকে আমরা জবের অ্যাপ্লিকেশন করতে পারি বা কোন প্ল্যাটফর্ম গুলো আপনাদের কাছে বেশি জনপ্রিয়, কেউ কি এই বিষয়ে কিছু বলতে চান? ধন্যবাদ। সো আমি আপনাদেরকে বলছি মূলত কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা চাকরির জন্য আবেদন করতে পারি। আমাদের সবার কাছে অনেক জনপ্রিয় হচ্ছে মূলত বিডি জবস। আমাদের অনেকেরই বিডি জবস এর অ্যাকাউন্ট আছে। ফ্রেশার আহ, আহ, যারা যারা একদম ফ্রেশার, বিশেষ করে আমি কাউকে ওইভাবে ছোট করার জন্য বলছি না, অনেকে হয়তো বা এই বিষয়ে জ্ঞান থাকে না যে আসলে আমি কোন কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো একদম যারা ফ্রেশার, তারা হচ্ছে বিডি জবস একটা অ্যাকাউন্ট করবেন। এবং বর্তমান সময়ে অনেক বেশি জব পোস্টিং হয় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেমন হচ্ছে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, এরকম এইচআর জব, সেলস এন্ড মার্কেটিং প্রফেশনাল, এইচআর প্রফেশনাল। সো এই ধরনের অনেক গ্রুপ আছে, আপনারা এই গ্রুপগুলোতে জয়েন করবেন। বিশেষ করে যারা বিভিন্ন লেভেলে কাজ করছে, যাদের সোশ্যাল মিডিয়াতে খুব ভালো প্রেজেন্স আছে, এরকম পরিচিত যদি কেউ থাকে, ছোট ভাই, বড় ভাই বোন, কাজিন এবং প্রফেশনাল যারা বিভিন্ন পর্যায়ে এস্টাবলিশ আছেন, তাদের সাথে অবশ্যই কথা বলবেন। সো প্রথমত হচ্ছে বিডি জবস, দ্বিতীয় হচ্ছে লিঙ্কডইন। আমরা আমরা বিশ্বাস করি যে আপনারা এই সকল বিষয়গুলো জানেন, তারপর আরেকবার বলছি, লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই ক্রিয়েট করবেন। বিশেষ করে যারা হচ্ছে অনেক ভালো লেভেলের জবগুলো খুঁজেন, মিড লেভেলের মিড লেভেল জবগুলো অথবা টপ পজিশনের জবগুলো খুঁজেন, তারা অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করবেন। নিয়মিত সেখানে চেক করবেন এবং আপডেট করবেন। সো লিঙ্কডইন প্রোফাইল মেনটেন করা, প্রথমত হচ্ছে বিডি জবস অবশ্যই অ্যাকাউন্ট করবেন। বিডি জবসে যখন আপনি আপনার সকল ডাটাগুলো ইনপুট করবেন, তখন আপনার নিজের মধ্যেই অনেক কিছু আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। লাইক ওখানে কিভাবে কোন কোন ডাটাগুলো মূলত সেখানে ইনপুট করতে হয়, এবং হচ্ছে
রেজাল্টটা কি কোথায় লিখতে হয়, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, কত সালে পাশ করেছেন, এই বিষয়গুলো লিখতে হয়। কাজে ওই ব্রিজ অফসে যারা সিভি লিখে তাদের খুব ভালো একটা আইডিয়া হয়ে যায়। আর লিঙ্কডইন প্রোফাইলেও আপনার একটু কম জিনিসপত্র লিখলে হয়ে যায়, বাট সেখানে একটা স্মার্ট সিভি, যেটা আমরা দেখালাম আপডেট সিভি, সেখানে হচ্ছে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে থেকে যখন আপনারা আবেদন করবেন, তখন অবশ্যই ইমেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন। সো ইমেইল যখন করবেন, তখন হচ্ছে প্রপারলি আপনার একটা কাভার লেটার থাকতে হবে। সো আপনারা সবাই একটি কাভার লেটার তৈরি করবেন। আহ, আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। কেউ যদি পারফেক্ট সিভি লিখতে চান, ডেফিনেটলি আমাদের সাথে এই এই ট্রেনিং এর পর যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আমরা যারা বিশেষ করে আহ, আমরা যারা হচ্ছে এই ট্রেনিংটা আমরা কন্ডাক্ট করছি, আমাদের এখানে অনেক প্রফেশনাল আছেন। যদি আপনারা চান, চাইলে আমাদের কাছ থেকে পারফেক্টলি একটা এটিএস ফ্রেন্ডলি সিভি অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারবেন। একটি প্রফেশনাল সিভি কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলোতে আমাদের এখানে অনেক এক্সপার্ট আছেন, তারা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে। সো আপনাদের এই ধরনের যদি কারো হেল্প লাগে, অবশ্যই আমাদের কাছ থেকে নিবেন। আমরা আপনাদেরকে ডেফিনেটলি খুব ভালোভাবে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রফেশনাল সিভি আমরা লিখলেই তখন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। সো আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম, বিডি জবস থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি, লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করতে পারি, সোশ্যাল মিডিয়াতে যে জব পোস্ট গুলো হয় সেখান থেকে আমরা মূলত ইমেইল করার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। এবং এর বাইরেও কিছু জাতীয় পত্রিকা আছে, যেই পত্রিকাগুলোতে মূলত এরকম চাকরির বিজ্ঞাপন দেয়া হয়, সেখান থেকেও আমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, মূলত পেপার পত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক ফেক কিছু তৈরি হয়, সো আপনারা অবশ্যই প্রপারলি জেনে শুনে বুঝে সেগুলোতে অ্যাপ্লাই করবেন। কোনো ধরনের প্রবলেম যাতে আপনাদের না হয় সেটাই প্রত্যাশা করছি। সো আপনাদের কি এই মুহূর্তে কোনো ব্রেকের প্রয়োজন আছে কিনা? কেউ কি ব্রেক নিতে চাচ্ছেন? মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে, কোনো ব্রেকের প্রয়োজন আছে? আমরা কন্টিনিউ করে দেন কোশ্চেন আনসার যাওয়া যায়, তাই না? জি, ধন্যবাদ। আচ্ছা, পরবর্তীতে আমরা আহ, কিভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিব, যখন আমরা সিভি দিয়ে অ্যাপ্লিকেশন করলাম, দেন হচ্ছে আমরা কিভাবে পারফেক্টলি ইন্টারভিউটা দিব সেই বিষয়টি অবশ্যই নিয়ে আলোচনা করছি। এবং আমাদের মধ্যে যেই জবগুলোতে যে যে কোনো জায়গায় বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু কোর স্কিল থাকতে হবে। সো কমন কিছু কোর স্কিল নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি, যেহেতু অনেক সময় চলে যাচ্ছে। আমাদের মধ্যে যে স্কিল গুলো অবশ্যই থাকতে হবে, আহ, সেই বিষয়গুলো আমরা অবশ্যই সবাই জানি। তারপর আমরা আরেকবার বলছি যে কোন কোন স্কিল গুলো আমাদের অবশ্যই থাকতে হবে। সো প্রথমেই যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আহ, আমাদেরকে অবশ্যই কম্পিউটারের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটাকে আমরা অবশ্যই কম্পিউটার স্কিল অনেকে বলে থাকি। যেমন আমাদের টাইপিং টাইপিং এক্সেল এর কাজ, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল লেখা, এগুলো হচ্ছে কম্পিউটার স্কিল। তো এক্সেলে অনেক বেশি এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে যোগ বা গুণ বিয়োগ এগুলো যদি আমরা পারি, এবং হচ্ছে আমরা যদি টাইপিংটা বাংলা এবং ইংরেজি টাইপিং পারি, সো এগুলোই হয়ে যাবে। যখন আমরা একটু হায়ার পজিশনে যাব, তখন ডেফিনেটলি আমাদের স্কিল গুলো অনেক এনরিচ হবে। কাজ করতে করতে আমরা অনেক কিছু শিখে যাব। কাজেই প্রথমেই হচ্ছে কম্পিউটার স্কিল লাগবে আমাদের। কম্পিউটার স্কিলটা আশা করি আমি যে বিষয়গুলো হাইলাইট করছিলাম আপনারা বুঝতে পেরেছেন যে কম্পিউটার স্কিল আমাদের লাগবে। এরপর আমাদের অবশ্যই ইংলিশ বলা, বর্তমান সময় দেখা যায় যে সকল ইন্টারভিউতেই মূলত ইংলিশে নেওয়া হয়ে থাকে। সো যখন বিভিন্ন পজিশন গুলোতে যখন
ইংলিশে টকিংটা করা হয় বা কথা বলা হয়, তখন আমরা হয়তো অনেকে ঘাবড়ে যাই। কাজেই আমাদের কম্পিউটার স্কিলটা কিন্তু আমরা 1 মাস 2 মাসে শিখতে পারি না, আমরা 1 মাস 2 মাসে জাস্ট বেসিক শিখতে পারি। কিন্তু ইংলিশটা হচ্ছে আমাদেরকে এভাবে নিয়মিত চর্চার মধ্যে থাকতে হবে। পড়াশোনা করা অবস্থায় আমাদের বিশেষ করে হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাংলা ভার্সন থাকে, অনেক জায়গায় ইংলিশ ভার্সন থাকলেও যারা মূলত জুনিয়র লেভেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা না করেন তারা হয়তো অত ভালো স্পিকিং পারেন না। বিশেষ করে যাদের অনেক ভালো স্কিল তারা হচ্ছে আলাদা ভিন্ন কথা। সো ইংলিশ স্পিকিংটা আমাদেরকে ডেফিনেটলি অনেক বেশি আপ করতে হবে, একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোর্স, স্পিকিং কোর্স, সেরকম 3 মাস 6 মাস বা 1 বছর অ্যাটলিস্ট আমি যেটা সাজেস্ট করি যে মিনিমাম 1 ইয়ার আমাদেরকে ইংলিশ স্পিকিং কোর্স গুলো করতে হবে। প্রয়োজনে আপনি 1 বছরের জন্য 3টা বা 4টা কোর্স করতে পারেন। সো এইভাবে হচ্ছে আমাদেরকে লেগে থেকে ইংলিশ স্পিকিংটা অবশ্যই ডেভেলপ করতে হবে। এর বাহিরে আরেকটি বিষয় হচ্ছে যে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং মানে হচ্ছে আপনার যে যোগাযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিল, অন্য মানুষের সাথে আপনার কমিউনিকেশন বা যোগাযোগের দক্ষতা। আমরা সবাই কথা বলতে পারি, আমরা সবাই একজন অন্য মানুষকে কনভিন্স করতে পারি, কিন্তু ইন্টারভিউ বোর্ডে খুব ভালো কমিউনিকেশন স্কিল যদি না থাকে, তাহলে আপনার অনেক ভালো স্কিল থাকা সত্ত্বেও, অনেক ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু কমিউনিকেশন গ্যাপের কারণে বা অনেকে ভয় পেয়ে যাই, আমাদেরকে যে কোশ্চেন গুলো করা হয় সেটা আমরা পারফেক্টলি আনসার দিতে পারি না। যদি পারফেক্টলি আনসার দিতে না পারি, তাহলে আমরা এক্সপিরিয়েন্সড হওয়া সত্ত্বেও এবং আমাদের মধ্যে স্কিল থাকা সত্ত্বেও, ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও আমরা ইন্টারভিউ থেকে তখন হচ্ছে আহ বাদ পড়ে যাই, সো রিজেক্ট হয়ে যায়। কাজেই আমাদেরকে অবশ্যই পাবলিক স্পিকিংটা শিখতে হবে। পাবলিক স্পিকিংটা শেখার জন্য আমরা স্মার্টলি কথা বলা, মানুষকে কিভাবে নেগোশিয়েট করতে হয়, নেগোসিয়েশন যে স্কিলটা সেটাকে অনেক বেশি ডেভেলপ করা, এবং মানুষকে কনভিন্স করার যে কনভিন্সিং পাওয়ার সেটাকে ডেভেলপ করা। এভাবে মূলত আমরা আমাদের পাবলিক স্পিকিং যে স্কিলটা আছে সেটাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। আর আমরা প্রফেশনাল সিভি রাইটিং নিয়ে বললাম, এই পর্যায়ে হচ্ছে আমরা ইন্টারভিউ স্কিলটা যেটা আছে সেটাও বলছি। ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য মূলত হচ্ছে যেই প্রসেসটি মেনটেন করতে হবে, ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদেরকে কিছু কমন কোশ্চেন আছে। এই কমন কোশ্চেন গুলো অবশ্যই আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। একটা দেখা যায় যে প্রায় 8 থেকে 10টা কমন কোশ্চেন আছে যেগুলো সকল ইন্টারভিউতে করা হয়। যেমন আপনার নিজের সম্পর্কে বলুন, আপনার যে স্কিল আছে সেগুলো বলুন, আপনার এক্সপিরিয়েন্স গুলো বলুন, আপনার স্যালারি এক্সপেকটেশন কত। আমি আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করছি। আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড ছিল, সে তার রেজাল্ট বিবিএ তে অনেক ভালো ছিল এবং সে পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। একটা খুব ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে তাকে ইন্টারভিউতে ডাকা হলো। সে রিটেন টেস্টেও ঠিক আছে এবং ইন্টারভিউর মধ্যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার স্যালারি এক্সপেকটেশন কত। তখন সে বলেছিল যে আই হ্যাভ নো এক্সপেকটেশন। মানে সে বলছিল যে সে একদম ফ্রেশার যেহেতু, সে বলছে আমার কোনো এক্সপেকটেশন নাই। তার মানে হচ্ছে মানে ও ও বোঝাইতে চাইছে যে আসলে কোম্পানির যে পলিসি, যদি সে কথাটা এইভাবে না বলে যদি বলতো যে অ্যাজ পার কোম্পানি পলিসি আমি হচ্ছে এই জবটাতে ইন্টারেস্টেড আছি বা স্যালারি স্ট্রাকচারে আমি ইন্টারেস্টেড, সো এই কথাটা বলা। অথবা যখনই আপনাকে স্যালারির নেগোসিয়েশনটা করা হয়, তখন আপনি সরাসরি একটা অ্যামাউন্ট না বলে তাদের কাছ থেকে কি কি ধরনের ফ্যাসিলিটিস বেনিফিট আছে সেগুলো জানা, পাশাপাশি তখন স্যালারির একটা রেঞ্জ বলা। সো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বারবার। সো প্রফেশনাল সিভির পরে ইন্টারভিউ যেটা কমন কোশ্চেন আছে, 15 থেকে 20টার মতো কমন কোশ্চেন পাওয়া যায়। এরপরে বিভিন্ন প্রফেশনালদের জন্য আলাদা আলাদা কিছু কোশ্চেন থাকে, সেটার তো ডেফিনেটলি ভালো জ্ঞান বুদ্ধি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। কাজেই কমন কোশ্চেন গুলো জন্য আমরা
অবশ্যই একাধিক আনসার শিখবো এবং বারবার প্র্যাকটিস করব, যাতে সুন্দর করে সাবলীল ভাবে আমরা এই বিষয়টি কমিউনিকেট করতে পারি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছিলাম, আহ, আমরা ট্রেনিং এর প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে টার্গেট গুলো ছিল, যে প্রফেশনাল সিভি রাইটিং, ইন্টারভিউ প্রিপারেশন, প্র্যাকটিস, স্কিল ডেভেলপমেন্ট, কিভাবে আমরা স্কিল গুলো আপ করব, সেই বিষয়টি, পাবলিক স্পিকিংটাও আমরা বলছি। এরপরে আমরা মূলত হচ্ছে কেরিয়ার অ্যাকশন, যেটা ছিল যে আমরা আমাদের কেরিয়ারের কিভাবে ঢুকার পরে আমরা যেই প্রফেশনাল ওয়ে মেনটেন করা, কোম্পানি যে রুলস এন্ড রেগুলেশন আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো ফলো করা, বেসিক অফিসের নিয়ম মেনটেন করা, প্রফেশনালিজম মেনটেন করা, এবং হচ্ছে অফিসে ঢোকার টাইম, বের হওয়ার টাইম প্রপারলি মেনটেন করা। এবং যেটা করতে হবে, অনেকেই হচ্ছে প্রচুর কাজ করে, সেই কাজের ভিজিবিলিটি নেই, সে রিপোর্ট করে না, বা রিপোর্টিং সিস্টেম অনেক দুর্বল। সো আমরা যখন কোনো একটা জবে থাকি, তখন আমাদেরকে পারফেক্টলি রিপোর্টিংটা শিখতে হবে। আপনার কাজের যদি ভিজিবিলিটি না থাকে, আপনি যদি চুপ করে শুধু গাধার মতো কাজ করে যান, তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে না। ওই কোম্পানিতে আপনি একই পজিশনে বছরের পর বছর কাজ করে যাবেন, আপনার তেমন কোনো ইনক্রিমেন্ট হবে না। কাজেই আমরা আমাদের কেরিয়ারকে দ্রুত সামনের দিকে অগ্রসর করার জন্য, কেরিয়ার গ্রোথ যাতে বেশি হয়, সেই বিষয়গুলো করার জন্য আমাদের কাজের ভিজিবিলিটি অবশ্যই তৈরি করতে হবে। সো এই বিষয়টি নিয়ে আমরা চাইলে বিশদভাবে আরো কিছু জানতে পারি। যদি আপনাদের এরকম কোনো কিছু জানার থাকে বা কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আমাদের এই গ্রুপের মাধ্যমে কোয়ারি করবেন, আমরা অবশ্যই পারফেক্টলি আপনাদেরকে ইনশাল্লাহ আনসার দিব। তো সো আমাদের অফিসের যে ওয়ার্ক ভিজিবিলিটি, সেটা অবশ্যই মূলত হচ্ছে পারফেক্টলি আমাদেরকে শো করতে হবে। এভাবেই হচ্ছে আমরা আমাদের কেরিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আজকের এই ট্রেনিং এ আমরা এই পর্যন্তই আলোচনা করছি। আজকের ট্রেনিং এ আমি আপনাদের সাথে ছিলাম নাজমুল হাসান রনি। আমি মূলত এইচআর এডমিন প্রফেশনাল হিসেবে কাজ করছি। সো যারা হচ্ছে কিভাবে পারফেক্ট প্রপারলি সিভি লিখতে হয়, এই বিষয়টা নিয়ে কাজ করি। কিভাবে ভালো ইন্টারভিউ দেয়া লাগে, সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি। আমি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, সিভি দেখেছি। কাজে এগুলো নিয়ে কিভাবে আমরা ভালোভাবে আহ, অন্যদের সাথে কমিউনিকেট করে একটি জবে মূলত হচ্ছে জয়েন করতে পারবো, সেখানে জয়েন করার পরে কিভাবে আমাদের কেরিয়ারটাকে আরো সামনের দিকে নিতে পারবো, সেই বিষয়ে আমরা গাইডলাইন দিয়ে থাকি। কাজী আপনাদের এই রিলেটেড যদি কারো কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আহ, এবং আমাদের কিভাবে স্কিল ডেভেলপ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে। এবং অর্গানাইজেশনে আপনাদের গ্রোথ তৈরি করার জন্য আপনাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেটাতে আমরা ডেফিনেটলি আপনাদেরকে ভালোভাবে হেল্প করতে পারবো। কে কোন বিষয়ে পড়াশোনা করেছেন, কোন দিকে আপনি আপনার স্কিল অনুযায়ী আপনার কেরিয়ার তৈরি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, সেই বিষয়ে হেল্প করতে পারবো। সো আপনাদের যদি এরকম পরিচিত কেউ থাকে, ডেফিনেটলি আমাদের এখানে রেফার করবেন। আমাদের কাছ থেকে আপনারা চাইলে শর্ট ট্রেনিং এর মাধ্যমে এই বিষয়গুলো শিখতে পারেন। সো আজকের ট্রেনিংটি আমরা এখানেই প্রায় শেষ করছি। সো এখন যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আজকের বিষয়ে আপনাদের যদি কারো কোনো ইনসাইট থাকে, সেগুলো অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। আশা করছি আজকের এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে। সো আপনাদের দিক থেকে আমরা কিছু শুনতে চাই, এবং আমরা আমাদের হোস্টের কাছে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, জনাব নাজমুল হাসান রনি ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের ওয়েবিনারে জয়েন করেছেন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, অথবা আমাদেরকে আমাদের ইমেইল করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা
আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্ম পেজ আছে, হ্যাঁ, আছে। ফেসবুকেও আমাদেরকে সেন্ড করতে পারেন। তো কারেন্টলি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি বলতে পারেন। হ্যাঁ, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে জি। পাচ্ছি, প্লিজ। জি, আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম। আমি ট্রানশন হোল্ডিংসে আছি আর কর্পোরেট সেলস এক্সিকিউটিভ হিসেবে। সো যেহেতু সময় কম, আমার দুইটা কোশ্চেন ছিল, আমি একটা কোশ্চেন করব। আমি নাজমুল ভাইয়ের কাছে কোশ্চেনটি করতে চাচ্ছি। বাংলাদেশে অনেক রেপুটেড কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে অনেক সময় ইন্টারভিউ ওভারঅল ভালো মনে হয়েছে, হলেও দেখা যায় যে কোম্পানি থেকে কোনো ফিডব্যাক বা রেসপন্স দেওয়া হয় না। অথবা অনেক সময় দেখা যায় যে একটা রিজেকশন মেল দিয়ে দেয় যে আনফরচুনেটলি সিলেকশন করতে পারিনি আপনাকে, এ ধরনের একটা ইমেল দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় ক্যান্ডিডেট কিভাবে বুঝবে যে তার কি কমিউনিকেশন স্কিলে প্রবলেম ছিল, না টেকনিক্যাল স্কিল বা কনফিডেন্স প্রেজেন্টেশন, এই যে স্পেসিফিক কোন এরিয়াতে তার ইমিডিয়েটলি ইমপ্রুভমেন্ট দরকার। তো এই ক্ষেত্রে অনেক সময় ক্যান্ডিডেট বুঝতে পারে না। তার কাছে অনেক সময় মনে হয় যে আমার তো ওভারঅল ইন্টারভিউটা ভালো হয়েছে। এক্ষেত্রে একজন এইচআর হিসেবে, এইচআর পার্সপেক্টিভ থেকে এই ধরনের সমস্যার বাস্তবসম্মত কি ধরনের সমাধান থাকতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আসলে আপনার ম্যাচুরিটি লেভেল বোঝা যায় যে আপনি এই কোশ্চেনটি করেছেন। আচ্ছা, কোনো জায়গায় যখন আমরা ইন্টারভিউ দিই বা সিলেক্টেড হই না, বাট আমরা রিটেন টেস্টে ভালো করেছি, দেন হচ্ছে আমাদের স্কিল আছে, তাদের যে রিকোয়ারমেন্ট এক্সপিরিয়েন্স আছে, আমাদের সেই রকম সিজিপিএ সেরকম পড়াশোনা আছে, সবকিছু থাকা সত্ত্বেও যেহেতু আমরা এখন দেখি যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 20 লক্ষর উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে অনেকে জব মার্কেটে ঢুকছে, বাট সে অনুযায়ী আমাদের দেশে ওরকম বেশি অপরচুনিটি নেই। কাজেই আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এক্ষেত্রে এটার আসলে আমরা রেজাল্টটা কোন ক্ষেত্রে আমি ফেলিওর হয়েছি বা কোন ক্ষেত্রে আমার গ্যাপ আছে, এটা জানার বাংলাদেশের যে জব মার্কেট সেখান থেকে আসলে এটা পসিবল না। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আহ, আমরা যখন কোনো একটা জবে থাকবো, ওই জবে থাকা অবস্থায় আমরা কিন্তু একটা চাকরি করা অবস্থায় প্রতি মাসে চাইলে 2 দিন ছুটি নিতে পারি, ক্যাজুয়াল লিভ বা হচ্ছে সিক লিভ। নর্মালি 1-2 দিন আমরা ছুটি নিতেই পারি। কাজী যারা খুব ভালো করতে চান, যারা প্রফেশনাল, যারা নিজেকে একটা জায়গায় দেখতে চান 5 থেকে 8 বছরের মধ্যে কোম্পানির টপ পজিশনে, তাদেরকে যেটা করতে হবে, চাকরি অনেক ভালো চাকরি থাকা সত্ত্বেও আপনাকে বেশ কয়েকটি স্টেপ নিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন জায়গাতে এবং ইন্টারভিউ দিতে হবে প্রচুর। আপনি যদি ধরুন গ্রাজুয়েশন করার পরে 5টা ইন্টারভিউ দিয়ে আপনার একটা জব হয়ে গেল, তখন আমরা খুব ভালো একটা কোম্পানি পেয়ে গেলাম, আমরা 4-5 বছর ওই কোম্পানিতে থেকে গেছি। সো এই 4-5 বছর যদি আমি আমাকে যাচাই না করি যে আমার অবস্থানটা আসলে কি হয়েছে, তাহলে আমার আমার কেরিয়ার আসলে অত বেশি ডেভেলপ করবে না। এজন্য আমাকে প্রতিনিয়ত প্রতি মাসে বিভিন্ন আমরা ধরুন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি, আমি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশন গুলোতে আমাকে অবশ্যই আবেদন করতে হবে এবং প্রতি মাসে চাইলে আমি 1-2টা ইন্টারভিউ দিতে পারি। যখন আমি এভাবে ইন্টারভিউ দিতে থাকবো, আপনি যখন নতুন একটা জবে জয়েন করার পরে ধরুন 3 বছর একটা কোম্পানিতে কাজ করছেন, বাট আপনি ওই 3 বছর আগে একটা ইন্টারভিউ দিয়ে এই কোম্পানিতে জয়েন করার পরে আপনি খুব ভালো কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে আপনার চাকরি চলে গেল বা অন্য কোথাও যেতে চাচ্ছেন, তখন আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। আর যদি আপনি নিজেকে সব সময় যাচাই করতে বা যাচাই বাছাইয়ের মধ্যে রাখেন, 2 মাস 3 মাস পর পর একটা ইন্টারভিউ, আরো ভালো কোম্পানিতে যাওয়ার মানে না যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনি ইন্টারভিউ দেন, আপনার তখন কনফিডেন্সটা অনেক বাড়বে এবং আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে আপনার আসলে গ্যাপটা কোথায় ছিল। কারণ একজন হচ্ছে আহ সবকিছু তার ভালো আছে, কেউ হয়তোবা দেখা যায় যে তার কমিউনিকেশনটা গ্যাপ ছিল। ওই যে আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দেখা গেছে যে আপনি অনেক ভালো একটা কোম্পানিতে চাকরি করছেন, সেখানকার কালচার একরকম, আপনি আরেকটা বড় গার্মেন্টসে গেলেন কাজ করার জন্য, সেখানে গেলে দেখবেন যে আপনাকে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা অনেক এক্সপিরিয়েন্স পারসন, বাট হয়তোবা কোয়ালিফিকেশনের দিক দিয়ে
তাদের কমিউনিকেশন স্কিলের দিক দিয়ে তারা আপনার থেকে নিচে আছে, তখন আপনি তাদের যে কোশ্চেন শুনবেন, তাদের যে কোশ্চেনের প্যাটার্ন, সেটা শুনে আপনি অনেক সময় অবাক হয়ে যেতে পারেন। কাজেই আপনাকে জব মার্কেটে আপনার গ্রোথ এবং আপনি কি কারণে বাদ হয়েছেন এটা যদি আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এজন্য আপনাকে রেগুলার বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে এবং মাসে অথবা 2 মাসে হলেও আপনাকে একটা করে ইন্টারভিউ দিতে হবে। কারণ আপনি একটা জায়গায় স্থির থাকবেন না, আপনি বড় পজিশনে যাবেন। এজন্য আপনার নিজেকে যাচাই করতে হবে প্রতিনিয়ত। সো আপনার কোশ্চেনটি অনেক ভালো ছিল। আপনি অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা আশা করছি আপনি আমাদের মোটামুটি উত্তরটি পেয়েছেন। সো এটা হচ্ছে আমাদের সাজেশন। জি, ধন্যবাদ। আর কারোর কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি রেজ করতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় নাজমুল হাসান রনি স্যার, আমরা মনে হয় ব্যাক আপ করি আজকের মতো। জি, So, আশা করি আমরা নেক্সট উইক আবার আরেকটা টপিক নিয়ে আমরা আরেকটা প্রোগ্রামে চলে আসবো ওয়েবিনারে। সো যারা জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিপিং টাচে থাকেন, আমরা চাই আপনাদের স্কিল ডেভেলপ হোক এবং আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্ট হোক এবং আপনার ইকোনমিতে এবং এভরি অ্যাসপেক্টে কন্ট্রিবিউট করতে পারেন। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ? আসসালামু আলাইকুম। জি।